কাতার ও আমেরিকার দীর্ঘ মধ্যস্থতার অবশেষে লেবানন সীমান্তে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার স্থানীয় সময় বিকেল 4টা থেকে এই চুক্তি কার্যকর হয়েছে। হিজবুল্লাহ ও ইসরায়েল দুই পক্ষই যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছে। পৃথক এই যুদ্ধবিরতি কার্যকরে তেহরানের পরোক্ষ সম্মতি বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছে ওয়াশিংটন প্রশাসন এবং উপসাগরীয় সূত্র। তবে চুক্তি কার্যকর হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই দক্ষিণ লেবাননের কাফার, রেমান, নাবাতিয়েহ সহ একাধিক এলাকায় অন্তত 12টি বিমান ও স্থল হামলা চালিয়েছে তেল আবিব। ইসরায়েলের দাবি, বৃহস্পতিবার রাতে হিজবুল্লাহর হামলায় 4 সেনা নিহতের জবাবেই এই তাৎক্ষণিক সামরিক অভিযান। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, আইডিএফকে পূর্ণ শক্তিতে পাল্টা আঘাত হানার নির্দেশ দিয়েছেন তিনি। আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিনের দাবি, তারা যুদ্ধবিরতি চুক্তিকে সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে হুমকি দূর করতে অভিযান অব্যাহত রাখবে। হুমকি মোকাবিলায় আমাদের যে কোনো এলাকায় অভিযান চালানোর অনুমতি রয়েছে। যদি আমাদের বাহিনী বা আমাদের বাসিন্দাদের উপর কোনো হুমকি চিহ্নিত হয়, তবে তা দূর করতে আমরা অভিযান চালিয়ে যাব। ইসরায়েলে এই সামরিক কর্মকর্তার দাবি, আইডিএফকে যেভাবে নির্দেশনা দেয়া হয়েছে তারা সেভাবেই কাজ করছে। যতক্ষণ না ভিন্ন কোনো নির্দেশনা আসছে ততক্ষণ তারা বর্তমান নির্দেশনার আলোকেই কার্যক্রম চালিয়ে যাবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়েহ ও বেকা উপত্যকা সহ 80টিরও বেশি হিজবুল্লাহ কমান্ড সেন্টার ও রকেট লঞ্চারে হামলা চালিয়ে তারা বেশ কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধাকে নির্মূল করেছে। তবে সুইজারল্যান্ডে ওয়াশিংটনের সাথে আলোচনার আগে লেবাননে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা চেয়েছিল ইরান। তেহরানের দাবি, ইউএস ইরান দ্বিপাক্ষিক সমঝোতার অংশ হিসেবেই এই শত্রুতার অবসান প্রয়োজন। অন্যদিকে তেল আবিবের মতে, ইউএস ইরানের দ্বিপাক্ষিক চুক্তির আওতায় তারা লেবাননে অভিযান বন্ধ করবে না। ফলে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় ইরান পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় এবং সুইজারল্যান্ডে শুক্রবারের আলোচনা স্থগিত করে। তেহরান জানায়, ইরান তার নিজস্ব স্বার্থ, নিরাপত্তা এবং আঞ্চলিক মিত্রদের সুরক্ষায় সম্ভাব্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এই নাটকীয় উত্তেজনার মধ্যেই অবশেষে লেবাননের হিজবুল্লাহর সাথে এই পৃথক এক ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। ব্রাসেলসে পর্দা নামল ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ সম্মেলনের, তবে রেখে গেল গভীর রাজনৈতিক ফাটল। ইইউর প্রস্তাবিত 2 ট্রিলিয়ন ইউরোর দীর্ঘমেয়াদী বাজেট নিয়ে ব্রাসেলসে মুখোমুখি অবস্থানে ছিল সদস্য দেশগুলো। জার্মানি ও নেদারল্যান্ডসের মতো ধনী দেশগুলো যেখানে খরচ কমানোর পক্ষে, সেখানে সাদার্ন ও ইস্টার্ন ইউরোপের দেশগুলো কৃষি ও আঞ্চলিক খাতে বরাদ্দ রাখার সমর্থনে। বাজেট ছাড়াও এবারের সম্মেলনে বড় বিতর্ক ছিল ইইউ এর বাইরে অভিবাসী ফেরত কেন্দ্র স্থাপন নিয়ে। ফ্রান্স ও স্পেন এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করলেও 19টি দেশ দ্রুত এর বাস্তবায়ন চায়। তবে ইউক্রেন যুদ্ধ অবসান ও ভবিষ্যৎ শান্তি আলোচনায় ইউরোপের নিজস্ব অবস্থান নিশ্চিতের বিষয়ে একমত ইইউ নেতারা। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা ইইউর বাকি রাজধানীগুলোকে না জানিয়েই ক্রেমলিনের সাথে যে গোপন কূটনৈতিক যোগাযোগের লাইন খুলেছেন তা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে জোটে। যদিও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই পদক্ষেপকে সমর্থন করে মনে করিয়ে দেন, ইউক্রেন সংকটের যে কোনো স্থায়ী সমাধানে ইউরোপকে নিজের স্বার্থেই আলোচনার মূল টেবিলে থাকতে হবে। আমেরিকার উপর ভরসা করে বসে থাকলে চলবে না। আমরা কোনো মধ্যস্থতাকারী নই, আমরা ইউক্রেনের পাশে আছি। তবে যখনই কোনো শান্তি আলোচনা হবে, ইউরোপিয়ানদের সেই টেবিলে থাকতে হবে, কারণ এখানে ইউরোপের নিজস্ব স্বার্থ জড়িত। ইউরোপিয়ান ইউনিয়ন এবং এর সদস্য দেশগুলোর সেখানে নিজস্ব ও কার্যকরী ভূমিকা থাকবে। এদিকে সম্মেলনের দ্বিতীয় দিনে বড় অংশ জুড়ে ছিল মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং আমেরিকা ইরান নতুন চুক্তির প্রভাব। বিশেষ করে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে একটি যৌথ নৌমিশন গঠনের বিষয়ে দীর্ঘ আলোচনা করেন নেতারা। এছাড়া ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বসতি স্থাপনের বিষয়ে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস ইসরায়েলকে বর্ণবাদী বৈষম্যের দেশ সাউথ আফ্রিকার সাথে তুলনা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে আয়ারল্যান্ড কালাসের পাশে দাঁড়ালেও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স তীব্র বিরোধিতা করেছেন।
প্যালেস্টিনিয়ান ভূখণ্ডে আগ্রাসনের কারণে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের বাণিজ্য নিষেধাজ্ঞা বা কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেয়ার প্রস্তাব নাকচ করে দেন মার্স। Über Mittag noch eine ausführliche Diskussion zu আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি যেন দক্ষিণ লেবাননেও কঠোরভাবে কার্যকর থাকে, সেটি এখন অত্যন্ত জরুরি। আমি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেও বলেছি ওয়েস্ট ব্যাংকে অবৈধ বসতি স্থাপন বন্ধ করতে। তবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের বাণিজ্য নিষেধাজ্ঞার প্রস্তাব জার্মানি সরকার সরাসরি প্রত্যাখ্যান করছে। in meinen Gesprächen mit Präsident Netanyahu. ইউক্রেন সংকটের স্থায়ী সমাধান আর মধ্যপ্রাচ্য উত্তেজনা প্রশমনের তাগিদের মধ্য দিয়েই শেষ হল 2026 সালের এই মহাসম্মেলন। বিরোধপূর্ণ নানা বিষয় থাকলেও আগামী অক্টোবরের মধ্যে প্রস্তাবিত মেগা বাজেটের একটি প্রাথমিক খসড়া তৈরিতে সম্মত হয়েছেন নেতারা, যা চূড়ান্ত রূপ পাবে চলতি বছরের শেষ নাগাদ। দীর্ঘদিনের খরা আর যুদ্ধ কাটিয়ে সিরিয়ার কৃষিখাতে বইছে সুবাতাস। দেশটির উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে এখন গম কাটার ধুম। এবছর গমের বাম্পার ফলনে মুখে হাসি ফুটেছে সংশ্লিষ্টদের। কৃষি মন্ত্রণালয় বলছে গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি ফলন হয়েছে এবার। এবার আমরা দারুণ একটি বর্ষা মৌসুম পেয়েছি। 2025 সালের তুলনায় এবছর উৎপাদন অনেক বেড়েছে। গত বছর যেখানে উৎপাদন ছিল মাত্র 900,000 মেট্রিক টন, এবার তা প্রায় 2.5 মিলিয়ন মেট্রিক টনে পৌঁছাবে বলে আমরা আশা করছি। তবে কেবল বৃষ্টিপাতই নয়, কুর্দি বাহিনীর কাছ থেকে হাসাকা, রাক্কা ও দেইর এজ জোরের মতো প্রধান শস্য উৎপাদনকারী অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পাওয়াটাই এই পরিবর্তনের মূল কারণ। উৎপাদন বৃদ্ধির আসল কারণ হলো পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর আমাদের নিয়ন্ত্রণে ফিরে আসা। এবার হাসাকা থেকে 800,000, রাক্কা থেকে 300,000 এবং দেইরের জোর থেকে 250,000 মেট্রিক টন গম আশা করা হচ্ছে। এই 1.5 মিলিয়ন টনই গত বছরের তুলনায় মূল পার্থক্য গড়ে দিয়েছে। তবে এই বাম্পার ফলনের মাঝেও সরকারের বেঁধে দেয়া দাম এবং নতুন ইলেকট্রনিক বুকিং প্ল্যাটফর্ম নিয়ে ক্ষুব্ধ স্থানীয় কৃষকরা। তাদের দাবি, ডলারের বিপরীতে সিরিয়ান পাউন্ডের মূল্যমান কমার কারণে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। গমের গুণগত মানের তুলনায় বাজার মূল্য একেবারেই কম। গত বছর প্রতি টনে তারা $330 পাশাপাশি $120 বোনাস দিয়েছিল, কিন্তু এবার ডলারের বিপরীতে সিরিয়ান পাউন্ডের মূল্যমান কমার কারণে আমরা গতবারের মতো দাম পাচ্ছি না। কৃষকদের নিয়ে এখানে কারো কোনো মাথা ব্যথা নেই। তুর্কির মতো প্রতিবেশী দেশগুলোতে যখন লোকসান হয় তখন তারা কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ দেয়, কিন্তু আমাদের এখানে তেমনটা হয় না। প্রশাসন কিংবা কোনো কর্তৃপক্ষই কৃষির খোঁজ রাখে না। কৃষকদের প্রতি তাদের আচরণ এমন যেন আমরা অন্য কোনো দেশের নাগরিক। তবে উৎপাদন বাড়লেও বছরে প্রায় 4 মিলিয়ন টন গমের মোট চাহিদা পূরণ হচ্ছে না। ফলে নতুন সরকারের আমলেও রুটি তৈরির নরম গম আমদানি অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। অন্যদিকে যুদ্ধ পরবর্তী সিরিয়ায় কৃষিকে বাঁচাতে এবং টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কৃষকদের সহায়তায় আরও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রান্তিক চাষিদের। ফ্রান্সের রাজধানী প্যারিসের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ছুঁই। দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে বেশিরভাগ এলাকায় জারি করা হয়েছে অ্যাম্বার সতর্কতা। গরম থেকে বাঁচতে ছাতা, পানির বোতল আর স্প্রে নিয়ে রাস্তায় দেখা গেছে পর্যটক ও স্থানীয়দের। এবারের গ্রীষ্মটা সম্ভবত বেশ কঠিন হতে যাচ্ছে। জুনেই এমন গরম পড়েছে, তাই আমাদের সতর্ক থাকতে হচ্ছে। আমরা টুপি, পানির বোতল আর স্প্রে সঙ্গে রেখেছি। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে ভবিষ্যতে তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং তুলনামূলকভাবে বছরের শুরুর দিকেই দেখা দিতে পারে। প্যারিসে চলতি বছর এটি দ্বিতীয় বড় তাপপ্রবাহ। কয়েক বছর আগেও এমন ছিল না। জুন মাসের জন্য এই গরম অস্বাভাবিক। ঘাম ঝরছে, শ্বাসরুদ্ধকর পরিবেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব আমি স্পষ্টভাবে অনুভব করছি। ইটালির ফ্লোরেন্সেও তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। শহর জুড়ে খোলা হয়েছে ক্লাইমেট রিফিউজ বা শীতল আশ্রয় কেন্দ্র। পার্ক, লাইব্রেরি ও বাগানে ছায়া ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। But being from Norway, being used to winter and snow, this is for me. I have to say I enjoy it. I can't lie. So the sun is very nice, but as mentioned, the heat is sometimes a bit too much.
It's quite insufferable, and we know heat. We come from India. It's getting hotter over there as well, and I did not expect it to be so hot so soon in Italy. So while we are enjoying Florence, it could have been cooler. অন্যদিকে জার্মানিতেও বছরের অন্যতম উষ্ণ দিন পার করছেন বাসিন্দারা। ডর্টমুন্ড চিড়িয়াখানায় শুধু মানুষ নয়, গরমে কষ্ট পাচ্ছে প্রাণীরাও। গন্ডারদের জন্য কাদায় পুকুরে পানি ভরা হচ্ছে, আর ওরাং ওটাংদের দেয়া হচ্ছে অতিরিক্ত পানীয়। কিছু প্রাণী গরম উপভোগ করে, আবার কিছু প্রাণী পানি বা কাদার সাহায্যে শরীর ঠান্ডা রাখে। গন্ডাররা ঘামতে পারে না, তাই তাদের জন্য কাদার পুকুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রান্স, ইটালি ও জার্মানি জুড়ে তাপপ্রবাহের এই চিত্র ইউরোপে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের আরেকটি সতর্ক সংকেত হয়ে উঠছে। আবহাওয়াবিদরা বলছেন, সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো কঠিন হতে পারে। হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীলতা কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে ইরাক। দেশটির জ্বালানি কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ার বানিয়াস ও তার্তুস বন্দর হয়ে অপরিশোধিত তেল এবং ন্যাপথা রপ্তানির প্রস্তুতি চলছে। ইরান যুদ্ধের সময় উপসাগরীয় রুট ব্যাহত হওয়ার পর এই বিকল্প ব্যবস্থার গুরুত্ব আরও বেড়েছে। চুক্তির আওতায় বানিয়াস ও টার্তুস বন্দর দিয়ে ইরাকি তেল ও নেপথা পরিবহন, সংরক্ষণ এবং স্থানান্তর সহজ হবে। এতে সিরিয়া ট্রানজিট ফি ও অন্যান্য রাজস্ব আয় করতে পারবে। বর্তমানে ইরাক প্রতিদিন প্রায় 3.6 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে। যুদ্ধের আগে এর বেশিরভাগই বসরা টার্মিনাল দিয়ে বিশ্ববাজারে যেত, কিন্তু সরবরাহ বিঘ্নিত হওয়ায় সিরিয়া হয়ে স্থলপথে জ্বালানি পরিবহন শুরু করা হয়। এখন সেই উদ্যোগ আরও সম্প্রসারণের পরিকল্পনা চলছে। সিরিয়ার রাষ্ট্রীয় পেট্রোলিয়াম কোম্পানি জানিয়েছে, বানিয়াস বন্দরে অতিরিক্ত আনলোডিং এলাকা ও অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত এগোচ্ছে। প্রতিদিন প্রায় 900 ট্যাঙ্কার ট্রাক খালাসের সক্ষমতা তৈরি হয়েছে। ট্যাঙ্কার ভিত্তিক পরিবহনের বিকল্প হিসেবে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত পাইপলাইন পুনরায় চালুর কাজ করছে সিরিয়া। ইরাক সিরিয়ার তেল পাইপলাইন দিয়ে প্রতিদিন সর্বোচ্চ 300,000 ব্যারেল তেল পরিবহন করা সম্ভব। আমরা আনলোডিং ইয়ার্ড, রাস্তা এবং প্রবেশ ও প্রস্থান পথ সম্প্রসারণ করেছি। পুরনো পাইপলাইন পুনর্বাসনের কাজও চলছে এবং এর 60% বেশি সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে ট্রাক পরিবহনের পরিবর্তে পাইপলাইন ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ইরাকি কর্মকর্তাদের মতে, অবকাঠামো প্রস্তুত হলে প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় 50,000 ব্যারেল অপরিশোধিত তেল সিরিয়ায় পাঠানো যাবে। জুলাইয়ের শুরুতে ট্যাঙ্কার ট্রাকের মাধ্যমে নতুন চালান শুরু হওয়ার কথা রয়েছে। তবে এই রুটের সামনে রয়েছে নানা ধরনের ঝুঁকি। যুদ্ধবিধ্বস্ত সড়ক, নিরাপত্তাহীনতা এবং আঞ্চলিক অস্থিরতা পরিবহন ব্যয় ও ঝুঁকি বাড়াচ্ছে। সম্প্রতি সিরিয়ার হোমস এলাকায় 2টি জ্বালানি ট্যাঙ্কারের সংঘর্ষ এবং কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের অবরোধ পরিস্থিতি জটিলতায় তুলে ধরেছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে স্থলপথে পরিবহনের ঝুঁকি, অনিশ্চয়তা এবং সিরিয়াগামী সড়কগুলোতে দেখা দেওয়া বিভিন্ন সমস্যা। বিশেষ করে পরিবহন রুটের আশেপাশে উত্তেজনা বা অস্থিরতা দেখা দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সমুদ্রপথের পরিবহনের সঙ্গে তুলনা করলে এটিকে স্থলপথ পরিবহনের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা যায়। তবুও ইরাক ও সিরিয়া উভয়ই এই রুটকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করছে। একদিকে ইরাক রপ্তানির বিকল্প পথ নিশ্চিত করতে চায়, অন্যদিকে দীর্ঘ যুদ্ধের পর আঞ্চলিক অর্থনীতিতে পুনরায় সংযুক্ত হওয়ার সুযোগ দেখছে সিরিয়া। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।